বেশ, আমরা এতক্ষণ পর্যন্ত যা পড়েছি, যতটুকু বুঝেছি এই ছবি থেকে, সেইটা একটু কেউ বল, সেটা একটু কেউ বল। কারণ আমাদের একটা দেখ সিকোয়েন্স মেনটেন করতে হবে পড়ার মধ্যে। সেই সিকোয়েন্সটা মেনটেন করতে না পারলে আমরা কিন্তু প্রোগ্রামিং করতে পারবো না। আর পরীক্ষাতে কিন্তু 3-4খানা প্রোগ্রামিং আছে, ছোট ছোট বড় মিলে। দুটো প্রোগ্রাম তো করতেই হবে তোদেরকে পরীক্ষাতে, এনি হাও করতে হবে, যে কোনো উপায়, যে চুরি করি হোক আর যা করি হোক, দুখানা প্রোগ্রাম তোদেরকে করতেই হবে। তাহলে সেই জন্য আজকে যেটা শুরু করছি, আমি শুরু করার আগে একটু রিপিট করে নিই জায়গাটাকে, যতটুকু আমাদের হয়েছে। সেইখানে বলতো আমাদের মাইক্রো প্রসেসরের কাজ কি? বল। আমি আমি লিখতে লিখতে যাচ্ছি, তোরা বলতে বলতে চল, কেউ একজন যে বলতে পারবে। তাহলে কি হবে, ব্যাপারটা তোদেরও ক্লিয়ার হবে, তোদের মধ্যে থেকেও ব্যাপারটা ক্লিয়ার হবে। আর এই সিকোয়েন্সটা মেনটেন করতে পারলে তবেই কিন্তু প্রোগ্রাম করতে পারবি। মাইক্রো প্রসেসরে প্রোগ্রামিং করাটা কিন্তু সোজা ব্যাপার নয়। আর এই ডায়াগ্রাম যখন কমপ্লিটলি বুঝতে পারবি, এই ডায়াগ্রামটা যখন তুই কমপ্লিটলি বুঝতে পারবি, প্রোগ্রামও দেখবি তোর কাছে অটোমেটিক হয়ে যাবে। কারণ প্রোগ্রাম তৈরি করার জন্য যে লজিক কাজ করবে, যে সিকোয়েন্স কাজ করবে, অ্যাকচুয়ালি মাইক্রো প্রসেসরের ওয়ার্কিং সিকোয়েন্সটা হচ্ছে প্রোগ্রাম তৈরি করার সিকোয়েন্স। তাহলে আমরা এখনো পর্যন্ত যেটুকু পড়েছি বল, সেই জায়গা থেকে মাইক্রো প্রসেসরের কাজ কি? কাজ হচ্ছে টু রান প্রোগ্রাম, তাই তো, বা টু এক্সিকিউট প্রোগ্রাম, যাই বলি না কেন, টু রান প্রোগ্রাম। এখন সেই প্রোগ্রাম কোথায় থাকে? সেই প্রোগ্রাম কথার অর্থটা আবার সেট অফ মেমোরি। ইনস্ট্রাকশন। সেই প্রোগ্রাম কথার অর্থটা আবার সেট অফ ইনস্ট্রাকশন। এগুলো বলছি মানে যে একই কথা তোরা এটাও তো বলতে পারিস যে স্যার একই কথা বারবার বলছেন। ওই একই কথা বারবার কেন বলছি, যখন এইটা পুরো কমপ্লিট হবে তখনই তোরা বলবি সেই একই কথা বলার গুরুত্বটা কি, তখনই তোরা বুঝবি। তাহলে প্রোগ্রাম মাইক্রো প্রসেসরের কাজ হচ্ছে টু রান প্রোগ্রাম। আবার প্রোগ্রাম মানে হচ্ছে আমার সেট অফ ইনস্ট্রাকশন, তাই তো। এখন সেই প্রোগ্রামটা থাকে কোথায়? মেমোরিতে। সেই প্রোগ্রামটা থাকে কোথায়? মেমোরিতে। মেমোরিতে কি শুধু প্রোগ্রামই থাকে, না আর কিছু থাকে? মেমোরিতে কি শুধু প্রোগ্রামটাই থাকে, থাকতে পারে, না আর কিছু থাকতে পারে? আর আর থাকতে পারে ডেটা। কথাটা ডাটা নয়, কথাটা হচ্ছে ডেটা। কথাটা কখনোই তোরা ডাটা বলবি না, সবসময় বলবি ডেটা। তাহলে মেমোরির মধ্যে প্রোগ্রাম থাকতে পারে, ডেটাও থাকতে পারে। এখন মেমোরির মধ্যে, এটা আমার মেমোরি, মেমোরি মানে একটা জায়গা, সেই জায়গার মধ্যে কোনো একটা জায়গাতে আমার একটা প্রোগ্রাম আছে। তাহলে সেই যে প্রোগ্রামটা যেখানেই আছে, প্রোগ্রামটা মেমোরির মধ্যে তো অনেক ঘর আছে, প্রত্যেকটা ঘরের আবার নাম্বারিং আছে। তাহলে একটা প্রোগ্রাম যখন মেমোরিতে আছে, নিশ্চয়ই সেই প্রোগ্রামটা কোনো একটা পার্টিকুলার ঘর থেকে স্টার্ট হয়েছে লোড হতে, আর কোনো একটা পার্টিকুলার ঘরে গিয়ে শেষ হয়েছে। তাহলে যে ঘর থেকে প্রোগ্রামটা লোড হতে শুরু করে, সেইটা কি বলি আমরা? স্টার্টিং অ্যাড্রেস অফ দ্য প্রোগ্রাম, তাই তো। সাপোজ সেটা আমি নাম দিলাম 1000 নম্বর ঘর। তাহলে 1000 নম্বর ঘরে প্রোগ্রামটা লোড হতে শুরু করেছে, স্টোর করতে শুরু করেছিল, আর সেই প্রোগ্রামটা শেষ হয়েছে 5 নম্বর ঘরে, 5000 নম্বর ঘরে। তাহলে এই প্রোগ্রামটার স্টার্টিং অ্যাড্রেস কত? বল।
তো যে প্রোগ্রামটা আমার মেমোরির মধ্যে স্টোর আছে সেই প্রোগ্রামটার স্টার্টিং অ্যাড্রেস কত? 1000। এবার আমরা তো মাইক্রো কন্ট্রোলারে বা মাইক্রো প্রসেসরে সবকিছু নাম্বার সিস্টেমে সমস্ত কিছু আমরা হেক্সাডেসিমালে ব্যবহার করি, তাহলে সেই জন্য এটাকে বলি আমরা 1000H। এই 1000H 1000H যে কথাটা বলছি আমি, এটা কি স্টার্টিং অ্যাড্রেস, তাই তো? এটা হচ্ছে স্টার্টিং অ্যাড্রেস কার অফ দ্য প্রোগ্রাম। এটাকে আমরা বলছি স্টার্টিং অ্যাড্রেস অফ দ্য প্রোগ্রাম। আবার এটাকেও আমরা আরেকটাও জিনিসও বলতে পারি, এটাকে আরেকটা নাম দ্বারা প্রকাশ করতে পারি, যেটাকে বলি আমরা লোকেশন। যে প্রোগ্রামটা কোথায় অবস্থিত আমরা সেটাকে লোকেশনও বলতে পারি। তাহলে এখন যদি বলি যে এই প্রোগ্রামটার লোকেশনটা কত, লোকেশনটা আমার 1000H। এই যে 1000H যে কথাটা বললাম, এইটা যখন বাইনারি বিটে কত বিটের সংখ্যা? এটা কত বিট? এটা যে প্রোগ্রামটা আছে লোকেশন, যে লোকেশনে আছে সেই লোকেশনের অ্যাড্রেসটা কত বিটের? 4 বিটের? 8 বিট স্যার। না, 8 বিট, 16 বিট। 8 বিট হলে আমি কি লিখতাম? 32H। বুঝতে পারলি তো? তাহলে এখন দেখ ভুল করছিস, দেখ এখনো ভুল করছিস, তাহলে বুঝতে পারছিস আমি রিপিট কেন করছি বারবার। তাহলে 8 বিট আর 16 বিটের মধ্যে দেখ একটা তফাৎ আমরা আগের ক্লাসে বলেছি। 8 বিট আর 16 বিটের মধ্যে ব্যাপারটা, 8 বিট হলে সর্বদা নাম্বারিং সিস্টেমটা হবে দুটো সংখ্যার উপরে হেক্সাডেসিমাল, আর 16 বিট হলে সেটা হবে 4টে সংখ্যার উপরে হেক্সাডেসিমাল। কারণ একটা সংখ্যাকে হেক্সাডেসিমালে রিপ্রেজেন্ট করতে 4 বিট করে দরকার পড়ে। সে মনে আছে ডায়াগ্রামটা? সে কেন হেক্সাডেসিমাল আমরা ব্যবহার করি সেখানে যেখানে বলেছিলাম, সেখানে দেখ বলেছিলাম ব্যাপারটা। তাহলে এই যে লোকেশনটা আছে, যে লোকেশনে আমার প্রোগ্রামটা স্টোর আছে, সেই লোকেশনটা হচ্ছে আমার 16 বিটের একটা অ্যাড্রেস, তাই তো? একটা 16 বিটের অ্যাড্রেস। এখন এই হোয়াটসঅ্যাপটাকে সাপোজ এই প্রোগ্রামটাকে যখন আমি ট্যাপ করব, সাপোজ এটা তোর হোয়াটসঅ্যাপ মোবাইলের, তাহলে হোয়াটসঅ্যাপটাকে যখন আমি ট্যাপ করব তখন ঘটনাটা কি ঘটবে? এই 16 বিট অ্যাড্রেসটা যাবে কোথায়? মাইক্রো প্রসেসরে, মানে তোর মোবাইলের ভেতরে যাবে কোথায়? প্রসেসরের কাছে যাবে কোথায়? কোন রেজিস্টারের কাছে যাবে? জেনারেল পারপাস রেজিস্টারের কাছে যাবে না স্পেশাল পারপাস রেজিস্টারের কাছে যাবে? এই অ্যাড্রেসটা পৌঁছাবে কোথায়? ছবিতে কোথায় বল, কোথায় পৌঁছাবে? পিসিতে। পিসি কথার অর্থ প্রোগ্রাম কাউন্টার। পিসি কথার অর্থটা হচ্ছে প্রোগ্রাম কাউন্টার। তাহলে সেই প্রোগ্রাম কাউন্টারটা মাইক্রো প্রসেসর কোথায় আছে আর্কিটেকচারে? এখানে। তাহলে যেই আমি প্রোগ্রামটার উপর ট্যাপ করব, সেই প্রোগ্রামটার উপরে যে স্টার্টিং অ্যাড্রেসটা আছে সেই স্টার্টিং অ্যাড্রেসটার সাথে সাথে চলে যাবে পিসিতে। পিসি এবার কি করবে? পিসি কি করবে? প্রোগ্রামটাকে রান করবে তো। প্রোগ্রামটা স্টার্টিং অ্যাড্রেস পেয়েছে পিসি, কিন্তু প্রোগ্রামটা আছে কোথায়? মেমোরিতে। তাহলে পিসি তো এবার মেমোরিতে গিয়ে সেই ঘরটাকে খুঁজবে। প্রোগ্রাম কাউন্টার তো এবার মেমোরিতে গিয়ে সেই ঘরটাকে খুঁজবে। প্রোগ্রাম কাউন্টারকে বলা হয়েছে যে যাও তুমি মেমোরিতে 1000 নাম্বার ঘরে চলে যাও, যে প্রোগ্রামটা আছে তাকে তুমি রান করো। যে আমি একে ট্যাপ করলাম তার মানে পিসিকে বলে দিলাম যে 1000 নাম্বার ঘরে যে প্রোগ্রামটা আছে তাকে তুমি রান করো। এবার পিসি কি করবে? মেমোরিতে পৌঁছাবে, মেমোরির কাছে যাবে,
যেই মেমোরি কাছে যাবে ওই অত নাম্বার ঘরকে খুঁজতে, তাহলে এই ঘরের যে অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটাকে যখন খুঁজতে যাবে, ও তো সেই অ্যাড্রেস লাইন দিয়েই খুঁজতে যাবে, না ডেটা লাইন দিয়ে খুঁজতে যাবে, অ্যাড্রেস বাস দিয়ে খুঁজতে যাবে, না ডেটা বাস দিয়ে খুঁজতে যাবে? एड्रेस बस दिए सर। যেহেতু 16 বিটের অ্যাড্রেস, তাই অ্যাড্রেস বাসও আমার 16 বিটের। 16 বিট মানে 16টা তার, সেই লাইনে 16খানা তার আছে। একটা ফোন ঢুকেছে সেই জন্য জিজ্ঞেস করছি, বল একবার, শুনতে পাচ্ছিস নাকি? শোনা যাচ্ছে স্যার। हाँ सर सुना যাচ্ছে। বেশ, আমি স্ক্রিনটা শেয়ার করে নি, ভুলে যাচ্ছি। কি রে বল। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে পিসি এবার কি করছে, এই 16 বিটের অ্যাড্রেস খুঁজতে যাবে অ্যাড্রেস বাস দিয়ে। তাহলে অ্যাড্রেস বাসে 16টা বিট আছে, তাহলে সেই 16টা বিট মানে 16টা বাইনারি নাম্বার একসাথে যাবে কোন লাইন দিয়ে, অ্যাড্রেস বাস দিয়ে। তাহলে অ্যাড্রেস বাসের তারের যে নাম্বারগুলো হবে, ডিজিটাল সিস্টেমে সর্বদা নাম্বারিং সিস্টেমটা 0 থেকে শুরু হয়। তাহলে 0 থেকে যদি আমি কাউন্ট করি 16 পর্যন্ত, তাহলে 0 থেকে 15 পর্যন্ত কাউন্ট করতে পারি। তাহলে এই রাস্তার উপর যে তার আছে 16খানা, সেই তারের নাম দিয়েছি A0 থেকে A15। তাহলে এখান থেকে 16খানা তার বেরোচ্ছে। যে 16খানা তার আবার 8টা করে ভাগ হচ্ছে। প্রথম দিকের 8টা বেরিয়ে গেল ডান দিকে, পরের দিকের 8টা, শেষের দিকে 8টা বেরোলো বাম দিকে। তাহলে এদিকে 8টা তারের নাম কি দেবো? A0 to A7। ডান দিকের 8টা তারের নাম কি হবে? A0 to A7 হবে তো? ডান দিকের 8টা তারের নাম হয়ে গেল A0 to A7, বাম দিকের 8টা তারের নাম হয়ে গেল A8 to A15। যে 16খানা তার বেরিয়ে আসছে, সেই তারটা যাচ্ছে কোথায়, এই লাইনটা যাচ্ছে কোথায়? মেমোরিতে। তাহলে এর পরের সেগমেন্টটা মেমোরি, আমি আর ড্র করিনি এখানে, বা মেমোরি ড্র করার দরকার পড়ে না। এর পরের সেগমেন্টটা মেমোরি। তাহলে এই দিক দিয়ে তারটা বেরিয়ে 16খানা তার বেরিয়ে আসছে মেমোরিতে। মেমোরিতে 1000 নাম্বার ঘরে গিয়ে পৌঁছালো। এবার এই 1000 নাম্বার ঘরে যে ইনস্ট্রাকশনটা আমার আছে, প্রোগ্রামটা আছে, সেই প্রোগ্রাম মানে তো আমার সেট অফ ইনস্ট্রাকশন। তার মানে লাইন বাই লাইন ইনস্ট্রাকশন লেখা আছে। সেই ইনস্ট্রাকশনের মধ্যে প্রথম ইনস্ট্রাকশনটা বেরোলো। এখন প্রথম ইনস্ট্রাকশনটা কোন ফরম্যাটে লোড আছে? অপকোড ফর্মে। সেই অপকোড মানে কি 01011101 এরকম ভাষাতে লোড আছে। তাহলে এই যে 01011101 এই যে ভাষাটা, অপকোডটা, এটা তো একটা অ্যাকচুয়ালি একটা নাম্বার, একটা ডেটা। সেই ডেটাটা আবার মেমোরি থেকে বেরোচ্ছে। এই ডেটাটা কিন্তু এবার 8 বিটের ডেটা। তাহলে এই অপকোড যে ফর্মে তৈরি হয় সেটা অলওয়েজ 8 বিটে, 8 বিটে। তাহলে সেই 8 বিট ডেটাটা এবার মেমোরি থেকে বেরোচ্ছে, বেরিয়ে কোন দিক দিয়ে যাবে? বেরিয়ে এবার অ্যাড্রেস, এটা যেহেতু ডেটা একটা, তাহলে সে ডেটা বাস ধরবে। তাহলে সে মেমোরি থেকে বেরিয়ে ডেটা বাস ধরেছে, ডেটা বাস ধরে এই ডেটা দিয়ে ঢুকছে, এই রাস্তা দিয়ে ঢুকছে। এখন ভালো করে দেখ, এই জায়গাটা আসার সময় অ্যাড্রেস হিসেবে লাইনগুলো এসছে, আর যাওয়ার সময় দেখ ডেটা হিসেবে লাইনগুলো যাচ্ছে। তাহলে প্রথম 8টা তার, অ্যাড্রেস বাসের প্রথম 8টা তার মানে 8টা বাস, বা প্রথম 8টা তার, যেটা অ্যাড্রেসের সময় A0 to A7 নাম ছিল, এবার ডেটার সময় তাহলে D0 to D7 নাম হবে। তাহলে সেই ডেটা বাস দিয়ে ঢুকছে, তাহলে প্রথম 8টা তার এদিকে আসার সময় অ্যাড্রেস, যাওয়ার সময় ডেটা, সেই জন্য নামটা আমরা একত্রিত করে AD0 থেকে AD7 করেছি। তাহলে এবার ডেটাটা ঢুকছে। ডেটাটা কি? ইনস্ট্রাকশনের ডেটা, তো ইনস্ট্রাকশনের অপকোড তো।
তাহলে সে কি আর এই রাস্তা দিয়ে ঢুকবে? দেখ অ্যারো চিহ্ন কি আছে এখানে ঢোকার? দেখ, তাহলে সে কি করবে? ওইদিকে যদি যেতে না পারে তাহলে দেখ ভালো করে এই একটা রাস্তা অ্যারো চিহ্ন করা আছে, তার মানে এবার অফ কোডটা এই রাস্তা দিয়ে চলে আসলো। ইন্টারনাল ডেটা বাস লেখা আছে 8 বিট ইন্টারনাল ডেটা বাস, 8 বিটই তো আসছে, 8 বিটে পড়লো। এবার যেহেতু এই ডেটাটা চলে আসছে, সেই ডেটাটা কি অ্যাকচুয়ালি কি? ইনস্ট্রাকশনের ডেটা তো, অফ কোড। তাহলে সে কোথায় ঢুকবে? ইনস্ট্রাকশন রেজিস্টারে ঢুকলো। ইনস্ট্রাকশন রেজিস্টার যখনই ঢুকে গেল মানে মাইক্রোপ্রসেসরে এসে পৌঁছে গেল। মাইক্রোপ্রসেসর এবার তাকে তো চিনবে, মানে ডিকোড করবে। ইনস্ট্রাকশন ডিকোডারে দিয়ে দিল। ইনস্ট্রাকশন ডিকোডার যখন ডিকোড করলো, তাহলে এইবার মাইক্রোপ্রসেসর কি করবে? ও চিনে গেল, ওকে বলা হয়েছে তুমি এই কাজটা করো। মাইক্রোপ্রসেসর বুঝতে পেরে গেছে এই কাজটা করো। এবার সেই কাজটা কে সম্পন্ন করবে? মাইক্রোপ্রসেসর না এইটা ইনস্ট্রাকশন ডিকোডার সেই কাজটা করবে, না ইনস্ট্রাকশন ডিকোডার আবার কাকে নির্দেশ দেবে যাও তুমি এই কাজটা করো বলে? তাহলে ইনস্ট্রাকশন ডিকোডার দেখ আবার কাউকে একটা নির্দেশ দিচ্ছে যাও তুমি কাজটা করো। কাকে নির্দেশটা দিচ্ছে? কন্ট্রোল সার্কিট। অ্যাকচুয়ালি কন্ট্রোল সার্কিট না, টাইমিং এন্ড কন্ট্রোল সার্কিট বলতে হয় কথাটা। তাহলে টাইমিং এন্ড কন্ট্রোল সার্কিট কাজটা করবে, এক্সিকিউট করবে প্রোগ্রামটাকে। যে ইনস্ট্রাকশনটা আমার কাছে মেমোরি থেকে আসলো, যে ইনস্ট্রাকশনটা মেমোরি থেকে এসে পৌঁছালো এই রাস্তা ধরে, সেটা আলটিমেটলি কোথায় এসে এক্সিকিউট করছে? টাইমিং এন্ড কন্ট্রোল সার্কিট, তাই তো? তাহলে টাইমিং এন্ড কন্ট্রোল সার্কিটকেও নির্দেশ দিয়ে দিচ্ছিল যাও তুমি কাজটা করো। আবার কি জয়েন করতে এলো দেখি। এইবার টাইমিং এন্ড কন্ট্রোল সার্কিট তো নির্দেশ পেয়ে গেছে কাজ করার। তাহলে টাইমিং এন্ড কন্ট্রোল সার্কিট এবার সেই কাজটা সম্পন্ন করবে। এখন কথা হচ্ছে টাইমিং এন্ড কন্ট্রোল সার্কিট যদি কাজটা সম্পন্ন করে, মানে প্রোগ্রামটা যদি এক্সিকিউট করে, তাহলে প্রোগ্রাম যদি এক্সিকিউট হয় টাইমিং এন্ড কন্ট্রোল সার্কিটেই, তাহলে এরা কিসের জন্য বসে আছে? এরা কিসের জন্য বসে আছে? এরা কিসের জন্য বসে আছে? তাহলে এদের কি কাজ নেই? টাইমিং এন্ড কন্ট্রোল সার্কিট যদি এক্সিকিউট করে দেয় প্রোগ্রামটাকে, তাহলে প্রোগ্রামটা আসলো, ইনস্ট্রাকশন রেজিস্টারে ঢুকলো, ইনস্ট্রাকশন রেজিস্টার থেকে মাইক্রোপ্রসেসরের ইনস্ট্রাকশনটা পৌঁছে গেল, ইনস্ট্রাকশন ডিকোডার খুলে দেখলো যে তাকে কি করতে বলা হয়েছে। ইনস্ট্রাকশন ডিকোডার সেই যে কাজটাই করতে বলা হয়েছে সেই কাজটা টাইমিং এন্ড কন্ট্রোল সার্কিটকে বলে দিল যাও তুমি এই কাজটা করো, মানে এক্সিকিউট করতে বলে দিল, ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউট করতে বলে দিল। তাহলে একটা প্রোগ্রাম তো কতগুলো সেট অফ ইনস্ট্রাকশনে তৈরি। তাহলে প্রত্যেকটা ইনস্ট্রাকশন একটা করে একটার পর একটা ইনস্ট্রাকশন আসবে, একটার পর একটা ইনস্ট্রাকশন আসবে, একটার পর একটা ইনস্ট্রাকশন আসবে, আর সেই ইনস্ট্রাকশন গুলো টাইমিং এন্ড কন্ট্রোল সার্কিটকে বলে দেবে যাও তুমি সেই কাজটা সম্পন্ন করো। তাহলে এই করতে করতে যখন পুরো ইনস্ট্রাকশনটা কমপ্লিট হয়ে যাবে, মানে পুরো প্রোগ্রামটা কমপ্লিট হয়ে গেল বলতে বলতে পারি তখন আমরা। তাহলে যখন পুরো প্রোগ্রামটা কন্ট্রোল আমার কমপ্লিট হয়ে যাবে, তাহলে এদের কি কোনো কাজ নেই? এদের তো কোনো কাজ বললাম না, প্রোগ্রাম তো শেষ হয়ে গেল আমার। তাহলে এদেরও দেখ কোনো কাজ বললাম না, এদেরও কোনো কাজ বললাম না, এদেরও কোনো কাজ বললাম না, তাহলে এরা কিসের জন্য আছে? যদি সমস্ত কাজ যদি এই করে দেবে, এই যদি সমস্ত কাজ করে দেয় টাইমিং এন্ড কন্ট্রোল সার্কিট, তাহলে এরা কিসের জন্য বসে আছে? অ্যাকচুয়ালি আমরা যখন কাজ করি, কোনো কাজ করি, ভালো করে চিন্তা কর, আমরা যখন কোনো কাজ একটা সম্পন্ন করি, আমাদেরকে সেই কাজটা সম্পন্ন করার জন্য যে সিগন্যাল গুলো দরকার আমাদের শরীরে, সেই সিগন্যালটা কে ডেভেলপ করে? বল ভালো করে, ভালো করে চিন্তা ভাবনা করে বলবি।
আমরা যখন কোনো একটা কাজ সম্পন্ন করি, সেটা খাওয়া দাওয়া হোক, ঘুমানো হোক, বই পড়া হোক, কি খেলাধুলা হোক, মোবাইল খোঁচানো হোক, যা কিছুই কাজ সম্পন্ন করি, আমাদের শরীর সেই কাজটা করে। আর শরীরকে সেই কাজটা করার নির্দেশটা কে দেয়? স্যার ব্রেন। ব্রেন ব্রেন কি নিজে করে কাজটা? আমি যদি এখন এই পেনটা এখানে আছে, এই পেনটাকে এখান থেকে তুলে আমি এখানে নিয়ে যেতে চাই, তাহলে ব্রেন আমাকে কি নির্দেশ দেবে? যে যাও, তুমি হাতটা নিয়ে যাও, পেনটা ধরো, পেনটা তোলো, হাতটাকে সরাও ডান দিকে, এখানে রাখো, দিয়ে আবার হাতটা ছেড়ে দাও, দিয়ে চলে আসো। তবে আমার পুরো কাজটা সম্পন্ন হলো। এই যে কাজটা সম্পন্ন করলাম আমি, এই কাজটার পুরো যতগুলো স্টেপ আমি বললাম, এই স্টেপগুলো ব্রেন কি আমাদের পুরো শরীরটাকে কন্ট্রোল করছে তো? কিন্তু ব্রেন কি নিজে কাজটা করছে? ব্রেন আমার হাতটাকে দিয়ে সেই কাজটা সম্পন্ন করছে। ঠিক না ভুল? এইবার এখানে দেখ, ইনস্ট্রাকশন ডিকোডার যখনই একটা ইনস্ট্রাকশন আসলো, মাইক্রোপ্রসেসরের মানে ফেচ হলো, সেটা ডিকোড হলো, মানে মাইক্রোপ্রসেসর বুঝে গেল যে তাকে কি কাজ করতে হবে। মাইক্রোপ্রসেসর টাইমিং অ্যান্ড কন্ট্রোল সার্কিটকে বলে দিল, যাও তুমি এই কাজটা সম্পন্ন করো। তাহলে মাইক্রোপ্রসেসরের টাইমিং অ্যান্ড কন্ট্রোল সার্কিট কি সেই কাজটা সম্পন্ন করবে? টাইমিং অ্যান্ড কন্ট্রোল সার্কিটটা হচ্ছে অ্যাকচুয়ালি মাইক্রোপ্রসেসরের ব্রেন। মাইক্রোপ্রসেসরের ব্রেন যদি বলি আমি, তাহলে সেই ব্রেন কাকে বলবো? টাইমিং অ্যান্ড কন্ট্রোল সার্কিটকেই বলবো মাইক্রোপ্রসেসরের ব্রেন। এবার দেখ, আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আমাদের ব্রেনের সাথে কিভাবে কানেক্টেড? বিভিন্ন নার্ভের মাধ্যমে কানেক্টেড। ঠিক না ভুল? তাহলে এটা যদি মাইক্রোপ্রসেসরের ব্রেন হয়, আর এগুলো তাহলে মাইক্রোপ্রসেসরের অঙ্গ প্রত্যঙ্গ, তাহলে এরাও তো নার্ভের মাধ্যম দিয়ে কানেক্টেড থাকবে, মানে তারের মাধ্যম দিয়ে কানেক্টেড থাকবে। কিন্তু সেই তারগুলোকে যদি আমি এখন এখানে ড্র করি, তাহলে অ্যাকচুয়ালি যে মাইক্রোপ্রসেসরের যে ডায়াগ্রামটা, ওয়ার্কিং প্রিন্সিপালের যে ডায়াগ্রামটা আর খুঁজে পাবো না। সেই তারগুলোকে যদি সমস্ত তারগুলোকে যদি ড্র করা হয়, যে কারণে দেখ এইখান থেকে শুধু অ্যারো চিহ্ন দিয়েই তারগুলোকে বের করে দেওয়া হয়েছে। টাইমিং অ্যান্ড কন্ট্রোল সার্কিট থেকে দেখ অ্যারো চিহ্ন দিয়ে তারগুলোকে শুধু বার করা আছে, আর কিচ্ছু করা নেই। এখন এই তারগুলো যে যে জায়গা থেকে কানেক্টেড হবে, সেই সেই জায়গাগুলো যদি কানেকশন করে দেওয়া হয় এই তারগুলোকে দিয়ে, তাহলে অ্যাকচুয়াল যে মাইক্রোপ্রসেসর যে ওয়ার্কিং প্রিন্সিপালটা বোঝানোর জন্য যে সিম্পল একটা ডায়াগ্রাম এখানে দাঁড়িয়ে আছে, সেটাকে আর খুঁজে পাবি না। আর সেই কারণের জন্য আমরা ওইগুলোকে ড্র করি না। এখন দেখ, এটা তো মাইক্রোপ্রসেসরের ব্রেন। এখন মাইক্রোপ্রসেসরের মধ্যে যখনই কোনো একটা কাজ সম্পন্ন হয়, সেই কাজটা যদি অ্যারিথমেটিক এবং লজিক্যাল অপারেশন দিয়ে সম্পন্ন হয়, তাহলে টাইমিং অ্যান্ড কন্ট্রোল সার্কিট এই অংশটা দিয়ে সেই কাজটাকে সম্পন্ন করায়, এই জায়গা থেকে সেই কাজটাকে সম্পন্ন করায়। মানে টাইমিং অ্যান্ড কন্ট্রোল সার্কিটের সাথে তাহলে এই জায়গার সম্পূর্ণ একটা কানেকশন আছে নার্ভগুলো দিয়ে, মানে তারগুলো দিয়ে এইটুকু জায়গার মধ্যে একটা কানেকশন আছে। এখন এই জায়গাটা কি? এই জায়গাটাকে বলি আমরা ইন্টারাপ্ট কন্ট্রোল। ইন্টারাপ্ট মানে, ইন্টারাপ্ট কথার অর্থটাই, ইন্টারাপ্ট কথার অর্থটা কি বল? ধর তোরা দুই বন্ধু একটা গল্প করছিস, খুব এমার্জেন্সি, খুব মানে সিরিয়াস একটা গল্প করছিস, বা সিরিয়াস একটা কথোপকথন হচ্ছে তোদের মধ্যে। ঠিক সেই অবস্থায় যদি তৃতীয় কোনো ব্যক্তি এসে তোদেরকে জ্বালাতন করে, তখন তোরা ওই ঘটনাটাকে কি বলিস?
তখন সেই সিচুয়েশনটাকে কি বলি? যে ও এসে আমাকে ব্যাঘাত ঘটালো, বা এই আসিস না তো আমাকে আমার আমার ব্যাঘাত ঘটাতে আমাদের মধ্যে, ঠিক এরকম কথা বলিস তো। এই ব্যাঘাত ঘটানো কথার অর্থটা হচ্ছে ইন্টারাপ্ট করা। তাহলে এগুলো মাইক্রোপ্রসেসরের একটা অঙ্গ প্রত্যঙ্গ। এই জায়গাটাও কিন্তু টাইমিং অ্যান্ড কন্ট্রোল সার্কিটের সাথে কানেক্টেড। কিরকম ভাবে কানেক্টেড? ধরে নে একটা শপিং মলে একটা সেন্সর বসানো আছে প্রথমেই গেটের মুখে, যে সেন্সরটার মাধ্যমে কাউন্ট হচ্ছে যে কতজন ভেতরে ঢুকলো কতজন বাইরে বেরোচ্ছে। তাহলে সেই কাজটা যখন সম্পন্ন করছে, আমি কি লোক বসিয়ে সেটা গুনলে হবে আমাকে, না সেটাকে আমাকে কোনো অটোমেটিক মেশিন দ্বারা করতে হবে? অটোমেটিক মেশিন দ্বারা করতে হবে। যখনই আমি অটোমেটিক মেশিন দ্বারা করবো, সেই কাজটা নিশ্চয়ই আমি মাইক্রো প্রসেসর দিয়ে করব। তাহলে মাইক্রো প্রসেসরের মধ্যে সেই ঘটনাটা কমপ্লিট, সেইটাকে কাউন্ট করার জন্য একটা প্রোগ্রাম থাকবে। তাহলে সেই প্রোগ্রামটা রান করছে এবং মাইক্রো প্রসেসর সেই মুহূর্তে সেই কাজটা সম্পন্ন করছে। এখন এই কাজটা সম্পন্ন করতে যখন মাইক্রো প্রসেসর এই কাজটা সম্পন্ন করছে, ঠিক সেই মুহূর্তে তার শপিং মলে আগুন লেগে গেল। তাহলে সেই মুহূর্তে মাইক্রো প্রসেসরের ওই গেটে লোক গোনাটাই প্রেফার করবে, না আগুন লেগেছে বলে অ্যালার্মটাকে আগে বাজাবে? কোন কাজটা করতে হবে? চলে অ্যালার্মটা আগে। তাহলে তখন সেই মুহূর্তে মাইক্রো প্রসেসরের কোন কাজটা আগে? গোনাটা আগে না অ্যালার্ম বাজানোটা আগে? Alarm, অ্যালার্ম sir. বাজানোটা আগে। অ্যালার্ম। তাহলে অ্যালার্ম বাজানোটাকে যদি আগে হয়, তাহলে মাইক্রো প্রসেসর অ্যালার্ম বাজানোর ঠিক আগের মুহূর্ত পর্যন্ত যে সংখ্যাটাকে গুনে রেখেছে, সেটাকেও তো মাইক্রো প্রসেসরের কাছে হোল্ড করে থাকতে হবে। মানে যে ঘটনাটা এমার্জেন্সি অ্যাক্সিডেন্টালি ঘটছে, ঠিক তার আগের মুহূর্তে যে যে অপারেশনটা করেছে, সেই অপারেশনটাকে মাইক্রো প্রসেসরের মধ্যে রাখতে হবে, রেখে দিয়ে আমাকে এমার্জেন্সি সেই কাজটা করতে ছুটতে হবে। তাহলে এই রকম ধর একটা কাজ মাইক্রো প্রসেসরের মধ্যে সম্পন্ন হচ্ছে, টাইমিং অ্যান্ড কন্ট্রোল সার্কিট এই সেগমেন্টটা দিয়ে সেই কাজটাকে ধর সম্পন্ন করাচ্ছে, আর ঠিক সেই মুহূর্তে আগুন লেগে গেছে। তাহলে এই কাজটাকে হোল্ড করে দিতে হবে। এখন এই অপারেশনটাকে হোল্ড করে দিয়ে আমাকে এমার্জেন্সি ঘটনাটাকে কাজ সম্পন্ন করাতে যেতে হবে। তাহলে এই যে একটা জিনিস মাঝখান থেকে হোল্ড করে দিয়ে কোনো আর একটা কাজকে করতে যাওয়া, মানে যে ঘটনাটা আমাকে এখন ব্যাঘাত ঘটিয়েছে সেই কাজের মনোনিবেশ করা, তাহলে এই জায়গাটাতে সেই কাজটা সম্পন্ন করতে হবে ওই অ্যালার্ম বাজানোর কাজটাকে দিয়ে। তাহলে টাইমিং অ্যান্ড কন্ট্রোল সার্কিট কি করবে? এই জায়গার কাজটাকে হোল্ড করে দেবে, যে টাইমিং অ্যান্ড কন্ট্রোল সার্কিট এই জায়গাটার কাজটাকে নিয়ে তখন মাথা ব্যথা চলবে ওর। তখন অ্যালার্ম বাজানো নিয়ে ওর মাথা ব্যথা চলছে, তাই অ্যালার্ম বাজানোর ঘটনাটা তখন এই জায়গা থেকে সম্পন্ন করবে। বোঝা গেল? যেহেতু মধ্যবর্তী একটা কাজ, ব্যাঘাত ঘটানো কাজ, আর ব্যাঘাত ঘটানোটাকে বলি আমরা ইন্টারাপ্ট করা, তাই এই জায়গাটাকে বলি আমরা ইন্টারাপ্ট কন্ট্রোল। বোঝা গেল? ক্লিয়ার যে এই জায়গাটার কাজ কি? স্যার। ঠিক আছে, বুঝতে পারলি তো? ঠিক এই রকমই যখনই মাইক্রোপ্রসেসর কাজ করছে, ডিজিটাল সিগন্যালকে নিয়ে তো কাজ করছে, সেই বিটকে নিয়ে, 1 আর 0 কে নিয়ে তো কাজ করবে না। তুই মাইক্রোপ্রসেসরের কানে কানে গিয়ে বলবি, ও শুনবে যে সেই কাজটা করবে ও? মাইক্রোপ্রসেসর সমস্ত কিছু কাজই করবে, কিন্তু সে সমস্ত কিছু কাজ 1 আর 0-র মাধ্যম দিয়ে সম্পন্ন করবে, তাই তো? এখন ভালো করে চিন্তা করে দেখ, যখনই মাইক্রোপ্রসেসর অ্যাড্রেসটা প্রোগ্রাম কাউন্টার থেকে অ্যাড্রেসটা যখন মেমোরিতে যাচ্ছে, তখন 16 বিটের অ্যাড্রেস মেমোরিতে যখন যাচ্ছে, 16টা বিট মানে 16টা 1010 16টা একসাথে বেরোচ্ছে, যে প্যারালালি যাচ্ছে। এখন এই যে প্যারালাল যাওয়ার পরিবর্তে এই 16টা ডেটাকে যদি পর পর নিয়ে যেতে হয় কোনো কাজের জন্য, তাহলে সেটাকে বলি আমরা সিরিয়াল ডেটা। সেটাকে বলি আমরা সিরিয়াল ডেটা, প্যারালাল ডেটা না বলে সেটাকে বলি আমরা সিরিয়াল ডেটা।
তাহলে সিরিয়ালি যদি কারোর সাথে কমিউনিকেশন করতে হয়, প্যারালাল কমিউনিকেশনের পরিবর্তে যদি কারোর সাথে আমাকে সিরিয়ালি কমিউনিকেশন করতে হয়, তাহলে সেই জায়গাটা কন্ট্রোল করার জন্য এই জায়গাটা তখন ব্যবহার করা হয়, সিরিয়াল ডেটাকে ইনপুট নেওয়ার জন্য আর সিরিয়াল ডেটাকে আউটপুট দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি এই জিনিসটা কোথায় কাজ হয় জানিস? আমাদের দেখ টিভিতে অ্যান্টেনা লাগানো থাকে, তাহলে অ্যান্টেনা থেকে সর্বদা সিগন্যাল কিন্তু সিরিয়ালি আসে, তাহলে অ্যান্টেনা থেকে সিরিয়াল এসে ঢুকছে। আবার ধর তোর বাড়িতে একটা টিভি আছে, তুই আর একটা কাউকে লাইন দিবি, অন্য একটা টিভিতে কানেকশন দিবি, তোর বাড়িতে সেট টপ আছে, সেট টপ বক্স থেকে আর একটা টিভি চালাবি কানেকশন দিয়ে, তাহলে তোকে সিরিয়াল ডেটা আউটপুট করতে হবে। তাহলে সিরিয়ালি ডেটাটাকে ইনপুট করার জন্য আউটপুট করার জন্য এই জায়গাটা কন্ট্রোল আছে। এই জায়গাটাতে তখন মাইক্রো টাইমিং অ্যান্ড কন্ট্রোল সার্কিট এই অংশটাকে দিয়ে সেই কাজটাকে সম্পন্ন করবে। 8 বিট ডেটাটা এখান থেকে নেবে, এই ডেটা লাইন থেকে নেবে, কিন্তু সেই ডেটাগুলোকে সিরিয়ালি পর 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 বের করবে, একসাথে প্যারালালি না কমিউনিকেশন না করে পর 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 সিরিয়ালি কমিউনিকেশন করবে। তার জন্য এই সেগমেন্টটা আছে। এখন টাইমিং অ্যান্ড কন্ট্রোল সার্কিট তাহলে কি পেলাম? মাইক্রো কন্ট্রোলারের ব্রেন, আর সেই ব্রেন সমস্ত জায়গার সাথে কানেক্টেড, প্রত্যেকের সাথে কানেক্টেড আছে, বিভিন্নভাবে কানেক্টেড আছে তার দিয়ে। কিন্তু সেই তারগুলো যদি আমি এখন ড্র করি, আসল এই ছবিটাকে আর খুঁজে পাবি না, যে কারণে আমরা ওই ছবিটাকে আর কানেকশন করি না। আমরা শুধু অ্যারো চিহ্ন দিয়ে বলে দিই যে এই তারগুলো এখান থেকে বেরিয়েছে, ভালো করে দেখ, এই তারগুলো এখানে ঢুকেছে, এই তারগুলো বেরিয়েছে, সব এগুলোর তার দিয়েই দেখানো আছে, মানে কানেকশনটার কোথাও দেখানো নেই কে কার সাথে কিভাবে কানেকশন আছে। আর সেই কানেকশনটাই আমাদেরকে পড়ার মাধ্যমে বুঝে নিতে হবে। এইবার ধর এই যে মাইক্রো প্রসেসরের যে ছবিটা আমাদের কাছে আছে, এবার ধর এই মাইক্রো প্রসেসরটাকে দিয়ে আমি একটা কাজ সম্পন্ন করব, যে কাজটা হচ্ছে আমার 2 + 3, আমি এইটাকে যোগ করব। ক্যালকুলেটরে এটা সাধারণত সচরাচর করিস, যে রেজাল্ট যেটা পাই আমরা 5 আউটপুট দেখতে পাই, তাই তো? তাহলে ক্যালকুলেটরের মধ্যে কি মাইক্রো প্রসেসর নেই? আছে, ক্যালকুলেটরের মধ্যেও আছে। তাহলে সেই জায়গাটা কিভাবে কাজ সম্পন্ন হচ্ছে সেটা আমাকে এখন খুঁজতে হবে, আমাদেরকে এখন সেটাকে বুঝতে হবে। এখন এই জিনিসটা কি? অ্যারিথমেটিক অপারেশন। তো এই লজিকটা, এই যে হিসাবটা আমরা করবো, এই হিসাবটা কি অ্যারিথমেটিক অপারেশন না লজিক হিসাবে? তাহলে এই কাজটাও আমরা সম্পন্ন করতে পারি, অথবা অ্যান্ড গেটের একটা কাজকেও আমরা সম্পন্ন করতে পারি, অথবা অর গেটের কাজকেও আমরা সম্পন্ন করতে পারি। যাই করি না কেন, অ্যান্ড গেটের যদি আমরা কাজ সম্পন্ন করি, তাহলে এটা অ্যান্ড গেট। অ্যান্ড গেটে দেখ মিনিমাম ইনপুট থাকে দুটো, যে একটা আউটপুট বেরোয়। যে অ্যান্ড গেটের ইনপুটটাকে একটা এ একটা বি বলি, আর এই যে আউটপুট সি ইজিক্যাল টু আমরা কি পাই? এ ইন্টু বি, তাই তো? এরকম একটা আউটপুট পাই। তাহলে এই অপারেশনটা করার জন্য দেখ মিনিমাম আমাকে দুটো ইনপুট নিতে হয়, একটা আউটপুট পাই। অর গেটের ক্ষেত্রেও তো মিনিমাম আমাকে দুটো ইনপুট নিতে হয়, যে একটা আউটপুট পাই। তাহলে যে অপারেশনই আমরা করতে যাই না কেন, সেটা অ্যারিথমেটিক হোক কি লজিক্যাল অপারেশনই হোক, আমার মিনিমাম ইনপুট কটা দরকার পড়ে? অ্যারিথমেটিক কি লজিক্যাল অপারেশন করা যায়? বল, কখনো অ্যারিথমেটিক লজিক্যাল অপারেশন করা যায়? না স্যার। সেটা অ্যারিথমেটিকও নয়, লজিক্যাল অপারেশন নয়, সেটা কমপ্লিমেন্ট, মানে একটা জাস্ট অপারেশন। ওটা নট গেটটাকে আমরা এখানে কোনো লজিক্যাল অপারেশনের মধ্যে ধরি না, নট গেটটাকে কখনো লজিক্যাল অপারেশনের মধ্যে ধরা হয় না, ওটা জাস্ট ডিজিটালে পড়ার জন্য, যে ওটাকে আমরা কমপ্লিমেন্ট করছি। কমপ্লিমেন্টের জায়গাটাকে বোঝার জন্য নট গেট ব্যবহার করি।
কিন্তু সেই যে কমপ্লিমেন্টটা আমরা করছি, কাউরি যে একটা কমপ্লিমেন্ট করব, সেই কমপ্লিমেন্টটা অ্যান্ড গেটের কমপ্লিমেন্ট করতে পারি কি অর গেটের কমপ্লিমেন্ট করতে পারি। সেই অর্থে নট গেটটাকে আমরা পড়েছি। আর নট গেটের অপারেশনটাকে পৃথকভাবে আমরা কখনো লজিক্যাল অপারেশন বলি না ওই জন্য। তাহলে যাই হোক, আমাদের অ্যারিথমেটিকই বল বা লজিক্যাল অপারেশন বল, মিনিমাম আমাকে দুটো ইনপুট দরকার। এখন সেই দুটো ইনপুট নিয়ে যখন আমি কাজ করতে যাব, আমি যখনই কাজ করতে যাব মানে প্রোগ্রামার যখনই কাজ করতে যাবে মাইক্রো প্রসেসরকে নিয়ে, প্রোগ্রামার কোন রেজিস্টারটাকে ব্যবহার করবে, কোন রেজিস্টারগুলোকে ব্যবহার করবে। প্রোগ্রামার এতগুলো জায়গার মধ্যে কোন রেজিস্টারগুলোকে ব্যবহার করবে প্রোগ্রাম করার জন্য। আমি যখনই মাইক্রো প্রসেসরের মধ্যে এই কাজটা সম্পূর্ণ করাবো, আমাকে এই কাজটা সম্পূর্ণ করার জন্য একটা ইনস্ট্রাকশন আমাকে লিখতে হবে। তো আমাকে একটা ইনস্ট্রাকশন লিখতে হবে, না মাইক্রো প্রসেসরের কানে কানে গিয়ে বললে হবে এই কাজটা সম্পূর্ণ করে দেবে? বল, মাইক্রো প্রসেসরের কানে কানে গিয়ে যদি বলি যে তুমি 2 আর 3 কে যোগ করে আমাকে আউটপুট দাও, সে কি করে দেবে? না মাইক্রো প্রসেসরকে একটা ইনস্ট্রাকশন দিতে হবে। সেই ইনস্ট্রাকশনটা দেবে কে? কোনো এলিয়েন এসে দেবে না কোনো প্রোগ্রামার দেবে? প্রোগ্রামার নিশ্চয়ই কোনো প্রোগ্রামার দেবে। এখন প্রোগ্রামার যে ইনস্ট্রাকশনটা দেবে, প্রোগ্রামার সেই ইনস্ট্রাকশনটাকে দেওয়ার জন্যে যে যে রেজিস্টার গুলোকে ব্যবহার করে এখানে, সেইগুলোকে বলি আমরা জেনারেল পারপাস রেজিস্টার। অর্থাৎ একটা প্রোগ্রামার প্রোগ্রাম তৈরি করার জন্যে বা প্রোগ্রামের মধ্যে যে ইনস্ট্রাকশন গুলো আছে সেই ইনস্ট্রাকশন গুলোকে তৈরি করার জন্যে যে রেজিস্টার গুলোকে ব্যবহার করতে পারে মাইক্রো প্রসেসরের, সেই রেজিস্টার গুলোকেই বলি আমরা জেনারেল পারপাস রেজিস্টার। দেখ আগের দিন বলেছি। এখন জেনারেল পারপাস রেজিস্টার কোনগুলো? কটার জেনারেল পারপাস রেজিস্টার আছে মাইক্রো প্রসেসর? 7টা। তাহলে সেই 7টার মধ্যে ভালো করে লক্ষ্য করে দেখ, বি, সি, ডি, ই, এইচ, এল 6খানা আছে এখানে, আর আর একটা এখানে পড়ে আছে। তাহলে এও একটা জেনারেল পারপাস রেজিস্টার, কিন্তু তাকে আমি এই 6খানার গ্রুপ থেকে আলাদা করে রেখেছি কেন? তাহলে এর নিশ্চয় স্পেশাল কিছু কাজ আছে। এটাও আমার জেনারেল পারপাস রেজিস্টার, কিন্তু এর নিশ্চয় এদের কাজের বাইরেও আরো কিছু কাজ আছে স্পেশালি। তোদের 7জনের গ্রুপের মধ্যে তোদের যদি কোনো একটা স্যার কোনো একজনকে বেশি করে ভালোবাসে, তাহলে তাকে তো সর্বদা বলে যে তুই ওই 6জনের সাথে একটু কম মেশ দে, তুই একটু আলাদা থাক। এরকম বলে তো, যদি কেউ ভালো পড়াশোনায় হয়, কি তোরা 7জনের মধ্যে 6জন ধর বদমাস, একজন খুবই ভালো, তাহলে কোনো একজন গাইড তাদেরকে সেই যে ভালো পড়াশোনায় তাকে তো বলে তুই ওই 6জনকে একটু এড়িয়ে চলিস, 6জনের সাথে থাকিস, একইভাবেই কাজ করিস, ঠিক আছে একই ক্লাসই ক্লাস করবি, কিন্তু তুই ওই 6জনের থেকে একটু এড়িয়ে চলবি, এরকম বলে তো। নিশ্চয়ই এর তাহলে কিছু একটা স্পেশাল ঘটনা আছে। তো সেই স্পেশাল ঘটনাটা কি? যখনই আমরা মাইক্রো প্রসেসরের মধ্যে কোনো একটা কাজ সম্পন্ন করি, সেটা অ্যারিথমেটিক হোক, সেটা লজিক্যাল হোক, এই যে দুটো সংখ্যার যখন আমি যোগ করতে যাচ্ছি মিনিমাম, যখনই এই দুটো সংখ্যাকে নিয়ে যোগ করতে যাব, মাইক্রো প্রসেসরকে তো প্রথম নাম্বারটা আমাকে দিতে হবে, তারপরে তো আমাকে দ্বিতীয় নাম্বারটা দিতে হবে, দিয়ে বলতে হবে এবার তুমি সেই দুটো সংখ্যার অ্যাড করো, তাই তো? বলতে হবে তো, না বলতে হবে না? যখনই মাইক্রো প্রসেসরকে আমি এই নাম্বারগুলো দিতে যাব, মাইক্রো প্রসেসরের মধ্যে সর্বদা কাজের ইনিশিয়েশনটা হবে
প্রথম নাম্বারটার ইনপুটের মাধ্যম দিয়ে। যখনই কোনো ইনপুট আমি মাইক্রোপ্রসেসরকে দেব, কোনো ডেটা, প্রথম ডেটা অলওয়েজ এ রেজিস্টারে গিয়ে পৌঁছাবে, বা প্রথম ডেটাকে অলওয়েজ এ রেজিস্টারের মধ্যেই দিতে হবে, আর কোথাও দিলে চলবে না। কিন্তু দ্বিতীয় যে ডেটাটাকে আমি দেব মাইক্রোপ্রসেসরে, সেই ডেটাটাকে আমি বিতেও দিতে পারি, সিতেও দিতে পারি, ডিতেও দিতে পারি, ইতেও দিতে পারি, এইচেও দিতে পারি, এলও দিতে পারি। কিন্তু প্রথম ডেটাটাকে আমাকে সর্বদা এতেই দিতে হবে। এখন এই যে দুটো সংখ্যা, আমি সাপোজ সেই অর্থে ধরে নিলাম যে প্রথম ডেটাটা আছে আমার এতে, দ্বিতীয় ডেটাটা আছে আমার বিতে, আর সেই দুটো সংখ্যাকে যখন আমি অ্যাড করব, এই দুটো সংখ্যাকে যখন আমি অ্যাড করব, মাইক্রোপ্রসেসরকে যে ইনস্ট্রাকশনটা আমাকে দিতে হবে, তাহলে সেটা ইনস্ট্রাকশনটা দিতে হবে আমাকে, দিতে হওয়া উচিত অ্যাড। কার কার মধ্যে যোগ করব? এ আর বি এর মধ্যে যোগ করব, তাই তো? এ আর বি কে যোগ করব, তাহলে এ কমা বি লিখলাম। এখন এই যে যোগফলটা যে তৈরি হবে, যে যোগফলের যে রেজাল্টটা হবে, এই রেজাল্টটা কোথায় যাবে? এই রেজাল্টটাও কিন্তু সর্বদা এতেই পৌঁছাবে। তাহলে ইনস্ট্রাকশনটা নিশ্চয় হওয়া উচিত এ ইজিক্যাল টু এটা। ইনস্ট্রাকশনটা তাহলে হওয়া উচিত এইটা, তাই কি নয় বল? ঘটনা যদি মাইক্রোপ্রসেসরের মধ্যে ঘটে, অর্থাৎ যে দুটো সংখ্যা নিয়ে আমি যোগ করব, সেই যোগফলের রেজাল্টটাও যদি এতেই গিয়ে পৌঁছায় বা এতেই যদি স্টোর হয় বাই ডিফল্ট, তাহলে ইনস্ট্রাকশনটা নিশ্চয়ই এটা হওয়া উচিত কি উচিত নয় বল? কিন্তু আমরা যখন মাইক্রোপ্রসেসরকে ইনস্ট্রাকশনটা দিই, তখন যে ইনস্ট্রাকশনটা দিই সেটা হচ্ছে শুধুমাত্র অ্যাড বি। তাহলে এই যে অ্যাড বি কথাটা লিখলাম, এই অ্যাড বি ইনস্ট্রাকশনটা যখনই মাইক্রোপ্রসেসর পাবে, এইখানে যে কথাটা আমি বললাম সেই কাজটাই সে সম্পন্ন করবে। কিন্তু এই ইনস্ট্রাকশনটার মধ্যে আমার মিসিংটা কি 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 জিনিস মিসিং আছে? যে প্রথম সংখ্যাটা কোথায় সেটা বলা নেই, তাই তো? বলা আছে কি এই ইনস্ট্রাকশনটার মধ্যে? সেটা কি বলেছি যে প্রথম সংখ্যাটা কোথায় আছে? মাইক্রোপ্রসেসরকে কি বললাম? আর রেজাল্টটা কোথায় স্টোর করব সেটাও কি বলেছি? দেখ, সেটাও বলা নেই। তাহলে মাইক্রোপ্রসেসরের মধ্যে প্রথম সংখ্যাটা, যেটাকে বলি আমরা ফার্স্ট অপারেন্ড, এটাও সর্বদা এ রেজিস্টারেই থাকবে, এবং রেজাল্ট যোগফলটাও এ রেজিস্টারেই পৌঁছাবে, এ রেজিস্টারেই থাকবে। এখন মাইক্রোপ্রসেসরের মানে 8085 মাইক্রোপ্রসেসরে এই ঘটনাটা ফিক্সড। 8085 মাইক্রোপ্রসেসরে এই ঘটনাটা ফিক্সড, এটা হবেই। যে কারণে 8085 মাইক্রোপ্রসেসরকে বলতে হয় না যে তোমার কাছে প্রথম ডেটাটা কোথায় আছে আর তুমি সমস্ত যোগফলটা কোথায় স্টোর করবে, এটা আর বলতে হয় না। মাইক্রোপ্রসেসর 8085 মাইক্রোপ্রসেসর ওটা তার নিজস্ব ধর্ম, যে প্রথম অপারেশন বা প্রথম সংখ্যা সর্বদা এতেই রাখবে, এবং সমস্ত কিছু করার পরে যে রেজাল্টটা দাঁড়াবে সেটাও সে এ রেজিস্টারেই রাখবে।
এখন ধর একটা মাইক্রোপ্রসেসরকে এরকম একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, অ্যাড বি, অ্যাড সি, অ্যাড ডি, এই ইনস্ট্রাকশনটা মাইক্রোপ্রসেসরকে দেওয়া আছে। আর মাইক্রোপ্রসেসরকে এই ইনস্ট্রাকশনটা দেওয়া আছে, আর মাইক্রোপ্রসেসরের মধ্যে যে রেজিস্টার গুলো আছে, এতে ধর রাখা আছে, এতে একটা সংখ্যা রাখা আছে 20, বিতে একটা সংখ্যা রাখা আছে 10, সিতে একটা সংখ্যা রাখা আছে 15, আর ডিতে একটা সংখ্যা রাখা আছে 30। এগুলো সব আগে থেকে ধর রেখে দেওয়া আছে, সংখ্যাগুলো এই ডেটাগুলো আগে থেকে রেখে দেওয়া আছে, দিয়ে মাইক্রোপ্রসেসরকে এই ইনস্ট্রাকশনটা দেওয়া হয়েছে, এই ইনস্ট্রাকশনটা দেওয়া হয়েছে। আচ্ছা, এইটা করার আগে আমি যেটা বললাম, আমরা এই জায়গাটা অ্যাড বি, অ্যাড বিতে অ্যাকচুয়ালি কাজটা কি সম্পন্ন হলো? অ্যাকচুয়ালি কাজটা কি সম্পন্ন হলো? সংখ্যাটা ছিল এতে, দ্বিতীয় সংখ্যাটা ছিল বিতে, এ আর বি এর যোগফল করা হলো, যোগফলের যে রেজাল্টটা বেরোলো সেই রেজাল্টটাও এতেই স্টোর করে রাখা হলো, তাই তো? এটাই তো করা হলো এখানে এইটার সাহায্যে। স্যার ওকে। এখন এই ঘটনাটা এই জায়গাতে কি করে সম্পন্ন হবে? এই জায়গাতে কিভাবে সম্পন্ন হবে? দেখ ভালো করে এবার বল, প্রথম অপারেশনটা কোথায় আছে? এইটা মানে কি? এই ইনস্ট্রাকশনটা মাইক্রোপ্রসেসর পেয়েছে, এই ইনস্ট্রাকশনটা মাইক্রোপ্রসেসর পেয়েছে। তাহলে এই ইনস্ট্রাকশনটা কোথায় স্টোর করে রাখা ছিল তার আগে? যখন মাইক্রোপ্রসেসরকে দেওয়া হলো তার আগে নিশ্চয়ই কোথাও স্টোর করে রাখা আছে, তবেই তো মাইক্রোপ্রসেসরকে দেওয়া হয়েছে। তাহলে বল এই ইনস্ট্রাকশনটা মাইক্রোপ্রসেসরে কোথায় রাখা আছে? নিশ্চয় মাইক্রোপ্রসেসরের মেমোরির মধ্যে। তাহলে এই ইনস্ট্রাকশনটা মাইক্রোপ্রসেসরের মেমোরির মধ্যে যে লোকেশনে রাখা আছে সেই লোকেশনের একটা নাম্বার আছে। যে মুহূর্তে এই ইনস্ট্রাকশনটা মাইক্রোপ্রসেসরকে দেওয়া হবে সেই ইনস্ট্রাকশনের লোকেশনের নাম্বারটা কে পাবে? প্রোগ্রাম কাউন্টার পাবে না পাবে না? বল পাবে কি পাবে না? প্রোগ্রাম কাউন্টার সেই লোকেশনে গিয়ে পৌঁছাবে মেমোরিতে, মেমোরিতে সেই লোকেশনে গিয়ে পৌঁছাবে, সেখান থেকে ইনস্ট্রাকশনের অফ কোডটাকে নিয়ে আসবে, অফ কোডটাকে নিয়ে আসলো রাস্তা দিয়ে, তাহলে এই রাস্তা দিয়ে আসছে, কোথায় যাবে? যে তখন ইনস্ট্রাকশনের অফ কোড কোথায় ঢুকবে? ইনস্ট্রাকশন রেজিস্টারে এসে পৌঁছালো, মানে অফ কোড ফেচ হলো, ইনস্ট্রাকশন ডিকোডারে গেল, ইনস্ট্রাকশন সেটাকে অফ কোডটাকে ডিকোড করলো, ডিকোড করে বুঝলো যে আমাকে বি রেজিস্টারের সাথে যোগ করতে বলেছে। এবার টাইমিং অ্যান্ড কন্ট্রোল সার্কিটকে বলে দিল যে বি রেজিস্টারে একটা সংখ্যা আছে তার সাথে তুমি যোগ করো। টাইমিং অ্যান্ড কন্ট্রোল সার্কিট কি করবে? যেহেতু মাইক্রোপ্রসেসরের প্রথম কাজ হচ্ছে প্রথম ডেটাটা অবশ্যই এতে আছে, ও জানে, পুরোটা বাই ডিফল্ট নেচার। টাইমিং অ্যান্ড কন্ট্রোল সার্কিট এ কে বলবে তোমার কাছে দেখো একটা প্রথম সংখ্যা আছে, তুমি সেই সংখ্যাটাকে এই রাস্তা দিয়ে এএলইউ কে দিয়ে দাও। তাহলে এএলইউ তে প্রথম সংখ্যাটা এসে পৌঁছে গেল। টাইমিং অ্যান্ড কন্ট্রোল সার্কিট দ্বিতীয় সংখ্যাটা এবার কোথায় আছে বল? টাইমিং বিতে। ইনস্ট্রাকশন
দ্বিতীয় ডেটা আছে বি তে। টাইমিং অ্যান্ড কন্ট্রোল সার্কিট এই রাস্তা দিয়ে এই যে সিলেক্ট রেজিস্টার, টাইমিং অ্যান্ড কন্ট্রোল সার্কিটের সাথে এই সিলেক্ট রেজিস্টারের কানেকশন আছে। টাইমিং অ্যান্ড কন্ট্রোল সার্কিট সিলেক্ট রেজিস্টারকে বলে দেবে দেখো তোমার বি রেজিস্টারে একটা ডেটা আছে তাকে পাঠিয়ে দাও। টাইমিং সিলেক্ট রেজিস্টার কি করবে, বি রেজিস্টারের কাছে গিয়ে বলবে তোমার কাছে যে ডেটাটা আছে সেই ডেটাটা তুমি পাঠিয়ে দাও। বি রেজিস্টার কি করবে, কোন দিক দিয়ে পাঠাবে, এই রাস্তা দিয়ে। এখানে বি রেজিস্টারে যে ডেটাটা পড়ে আছে সেই ডেটাটাকে এই রাস্তা দিয়ে পাঠাবে। এই রাস্তা দিয়ে যখনই পাঠালো কোথায় এসে পৌঁছালো বল, ডেটা বাসে পৌঁছালো, কারণ ডেটাই তো আসছে, এই রাস্তা দিয়ে ডেটাই ঢুকছে। বি রেজিস্টার যেটা আছে সেটা তো ডেটা। সে এবার বি রেজিস্টার থেকে টাইমিং অ্যান্ড কন্ট্রোল সার্কিট সিলেক্ট রেজিস্টারকে বলে দিল, রেজিস্টার সিলেক্টকে বলে দিল যে তোমার বি রেজিস্টারে ডেটাটাকে পাঠিয়ে দাও। বি রেজিস্টার কি করবে, এই রাস্তা দিয়ে সেই ডেটাটাকে পাঠিয়ে দিবে, তার ডেটা বাসে পড়ে গেল। বল এবার ডেটা বাস থেকে সেই ডেটাটা কোথায় যাবে, সেই ডেটাটা কোথায় যাবে বল। এবার বি রেজিস্টারের ডেটাটা ডেটা বাসে চলে এসছে, বল এবার কোথায় ঢুকবে, এতে না ইনস্ট্রাকশন রেজিস্টারে? অ্যারো চিহ্নগুলো কোথায় কোথায় আছে দেখ ঢোকার। ডেটাটা কোথাও নয়, এই রাস্তা দিয়ে ডেটাটা এসে ও ঢুকবে টেম্পোরারি রেজিস্টারে। কেন এতে যাবে না, কারণ এতে তো প্রথম ডেটাটা ছিল, যেই প্রথম ডেটাটাকে আগে পাঠিয়ে দিয়েছে। তাহলে এখন বর্তমানে কি প্রথম ডেটা এ রেজিস্টার কি ফাঁকা হয়ে আছে? তো প্রথম ডেটাটা এতে ছিল, টাইমিং অ্যান্ড কন্ট্রোল সার্কিট এর ডেটাটাকে এলইউতে পাঠিয়ে দিয়েছে প্রথমেই, তারপরে বি কে বলেছে বি ডেটাটাকে তুমি পাঠিয়ে দাও। বি এর ডেটা এখন এই দিক দিয়ে এসে কোথায় ঢুকবে, টেম্পোরারি রেজিস্টারে, এতে ঢুকবে না, টেম্পোরারি রেজিস্টারে ঢুকবে। তাহলে টেম্পোরারি রেজিস্টারের কাজ কি, কোনো একটা রেজিস্টারের ডেটাটাকে সাময়িক হোল্ড করা, টেম্পোরারিলি হোল্ড করা। টেম্পোরারি রেজিস্টার কি করবে, এএলইউতে পাঠিয়ে দিল। তাহলে এএলইউতে এখন দুটো ডেটা দেখ ঢুকে গেল, একটা এ রেজিস্টার থেকে আর একটা বি রেজিস্টার থেকে। তাহলে এ রেজিস্টারের ডেটা এখানে পেয়ে গেলাম আর বি রেজিস্টারের ডেটা আমি এখানে পেয়ে গেলাম। এবার ইনস্ট্রাকশন ডিকোডার তো টাইমিং অ্যান্ড কন্ট্রোল সার্কিটকে বলেছে বি রেজিস্টারের ডেটার সাথে তুমি যোগ করো, তাহলে ওই জন্য ও আগে থেকে এ রেজিস্টারের ডেটাটাকে নিয়ে এসছে। এবার যেই বি রেজিস্টারের ডেটাটাকে পেয়ে গেল ও এ আর বি এর যোগ করলো, যোগফল যেটা হলো, যোগফল তো হয়েছে, একটা রেজাল্ট একটা তৈরি হয়েছে। এই রেজাল্টটাকে এবার কি করবে, এই রাস্তা দিয়ে বার করবে। কোথায় ঢোকাবে, যোগফলটা কোথায় যাবে বল, যোগফল কোথায় স্টোর হবে বল বল। অন্য কোনো রেজিস্টারে স্যার। না, কি বলেছি, রেজাল্ট কোথায় যাবে, তাহলে এখান থেকে যোগফলটা 5 বেরোচ্ছে, যোগফলটা বেরিয়ে ও আবার ডেটা বাসে যোগফলটা চলে এলো, ডেটা বাস থেকে এবার যোগফলটা এতে ঢুকে গেল। তাহলে এখন বর্তমানে এর এতে কত ভ্যালু আছে, আগে ছিল কত, এই অপারেশনটা যখন করছিলাম আগে প্রথমে ছিল কত, প্রথমে ছিল 2। তাহলে এখন এইটা করার পরে এতে কত থাকবে, এই এই রেজাল্ট এই ডেটাটা আছে, এই ডেটাটার পরে এই অপারেশনটা করা হয়েছে, তাহলে এ রেজিস্টারের ডেটা কত, 5 স্যার। 5। শর্ট কোশ্চেন আসবে এগুলো, 2 নম্বরের কোশ্চেনে। এইবার আমি সেই জায়গা থেকে এই কোশ্চেনটা করছি।
এইবার বল এই ডায়াগ্রামের উপরে ডিপেন্ড করে এই রকম একটা প্রত্যেক এই রেজিস্টার গুলোতে এই ডেটা আছে, দিয়ে মাইক্রোপ্রসেসরের উপরে এই ইনস্ট্রাকশনটা চালানো হলো। এই রেজিস্টারের ভ্যালু কত বল? এই রেজিস্টারের ভ্যালু কত এখন? ভালো করে দেখ, প্রথম ডেটাটা কোথায় আছে? 20। বল প্রথমটা কোথায় আছে? এ কোথায় আছে? কত? 20। কোথায় আছে? এখানে। বি তে কত? 10। কোথায় আছে? এখানে। সি তে কত আছে? 15। কোথায় আছে? এখানে। ডি তে কত? 30। কোথায় আছে? এখানে। প্রথম অপারেশন করা হলো, কি ঘটনা ঘটলো? এই অপারেশনটার মাধ্যমে কি ঘটনা ঘটলো? এখন স্যার 20 আর 10 যোগ হবে। 20 আর 10 যোগ হলো। তাহলে এই 20টা ছিল কোথায়? এ তে। এটা কোথায় ছিল? বি তে। যে রেজাল্ট যেটা তৈরি হলো সেটা 30 কোথায় থাকবে? এটা স্যার এ তে। তাহলে এখন বর্তমানে এর ভ্যালু কত দাঁড়ালো? 30। তারপরে এবার দ্বিতীয় অপারেশন চলছে, অ্যাড সি। কি ঘটবে? বি এর সাথে সি যোগ হবে না এ এর সাথে সি যোগ হবে? বুঝতে পারলি? এটা মানেই হচ্ছে এখানে যে রেজিস্টারই দিই না কেন সেই রেজিস্টারটা কিন্তু সর্বদা আগের অ্যাকুমুলেটরের যে রেজাল্ট এতে আছে, যে রেজাল্টটা এই এতে তো এই রেজাল্টটা দাঁড়িয়ে আছে, তারপরে সি কে কল করা হচ্ছে, সি এর সাথে যোগ করার জন্য বলা হচ্ছে। তাহলে সি তে আছে কত? 15। 15 কে ডাকা হচ্ছে, তাহলে এতে আছে 30, আবার 15 কে যোগ করা হলো 45। বল এই 45 এখন কোথায় যাবে? এই 45 কোথায় যাবে বল? এতে স্যার এই 45 তো এবার আবার এতে চলে যাবে। তাহলে এখন এতে দাঁড়ালো কত গিয়ে? 45। তারপরে কোন অপারেশন চলছে? আর ডি। তাহলে কি ঘটবে? এ এর সাথে ডি যোগ হবে। এতে কত আছে? 45। ডিতে কত আছে? 30। কত হলো? 75। কোথায় যাবে? এতে। তাহলে এ এর রেজাল্ট কত? 75। তাহলে বল এই ঘটনাটার মাধ্যমে আমি এ রেজিস্টারের উপরে যে কাজটা সম্পন্ন করছি সেটা কি ঘটছে অ্যাকচুয়ালি বল? এই কাজ এই ইনস্ট্রাকশনটার মাধ্যমে, এই ইনস্ট্রাকশনটার মাধ্যমে অ্যাকচুয়ালি মাইক্রোপ্রসেসরের এ রেজিস্টারের মধ্যে যে ঘটনাটা ঘটছে সেই ঘটনাটা কি? সেই ঘটনাটাকে আমরা কি বলতে পারি? এটা বলতে পারি কি যে অন্যান্য রেজিস্টারের যে ডেটাগুলো আছে, অন্যান্য রেজিস্টারের যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলোকে নিয়ে এসে আমি এ রেজিস্টারে জমা করছি, এটা বলতে পারি? বল বলা যায় কি যায় না বল? অন্যান্য যেখানে যত ডেটা আছে
তাদেরকে নিয়ে এসে আমি এ রেজিস্টারে জমা করছি। এটা বলা যায় কি? এই যে জমা করা, জমা করা কথার অর্থটার ইংলিশটা কি? স্টোর করা। না। ব্যাংকে টাকা জমা করা, এটা কি আমরা বলি যে ব্যাংকে টাকা স্টোর করে রেখেছি? ডিপোজিট করা, ডিপোজিটের আর একটা ভালো ইংলিশ হচ্ছে অ্যাকুমুলেশন করা। ডেবিট। জমা করা এর আর একটা ভালো ইংলিশ হচ্ছে অ্যাকুমুলেশন করা। এই অ্যাকুমুলেশন করা থেকে নামটা এসছে এ রেজিস্টারকে আমরা বলি অ্যাকুমুলেটর। যে জমা করে তাকেই আমরা বলি অ্যাকুমুলেটর, নট এ ফর অ্যাকুমুলেটর। আমরা কিন্তু এ ফর অ্যাকুমুলেটর নয় এখানে, মানে আমরা নামটা আছে এ সেই জন্য অ্যাকুমুলেটর বলছি তা নয়। অ্যাকচুয়ালি তার কাজের ধরনের উপরে, কাজের উপরে নির্ভর করে অ্যাকুমুলেটর নামটা। মানে এ রেজিস্টারের কাজটাই হচ্ছে যেখানে যা অপারেশনই ঘটুক তার সমস্ত রেজাল্ট আমার এ রেজিস্টারেই জমা হবে। যেহেতু এ রেজিস্টারে ডেটাটাকে জমা করছি আমরা সর্বদা, রেজাল্ট ভ্যালুটাকে জমা করি, সেই জমা করার আর একটা ইংলিশ হচ্ছে অ্যাকুমুলেশন করা। সেই জায়গা থেকে আমরা নামটা দিই, যে জমা করছে তাকে বলছি অ্যাকুমুলেটর। সে কে জমাটা কে করছে? এ রেজিস্টার, সেই জন্য আমরা এ রেজিস্টারকে বলি অ্যাকুমুলেটর। বোঝা গেল? এবার দেখ, যে সিকোয়েন্সে কাজগুলো হয়েছে এখনো পর্যন্ত, তীর চিহ্নগুলোকে সেই সিকোয়েন্সে দেখতে পাচ্ছিস? এখনো পর্যন্ত যতটুকু বললাম সেই জায়গার তীর চিহ্নগুলো সেইভাবে দেখতে পাচ্ছিস? তাহলে ভালো করে দেখ, আমি বি সি ডি ই এইচ এল এদের কাছে ডেটা স্টোর করে রাখতে পারি। সেই ডেটাটাকে নিউমেরিক্যাল অপারেশনের জন্য আমি বার করে আনতে পারি এই রাস্তা দিয়ে, দিয়ে সেটাকে আমি কোথায় রাখবো? এইখানে এ বি সি ডি ই এইচ এল এই 6টা রেজিস্টারে যে ডেটাই থাকুক না কেন সেই ডেটাগুলো এই রাস্তা দিয়ে এসে কোথায় ঢুকবে? সর্বদা টেম্পোরারি রেজিস্টারে। তাহলে টেম্পোরারি রেজিস্টারের কাজ কি? টেম্পোরারি রেজিস্টারের কাজ হচ্ছে এ রেজিস্টার বাদে অন্যান্য যেসব জেনারেল পারপাস রেজিস্টার আছে তাদের ডেটাগুলোকে টেম্পোরারিলি হোল্ড করা ফর অ্যারিথমেটিক অর লজিক্যাল অপারেশন। বলা যাবে? বল, বুঝতে পারলি না পারলি না? তাহলে বল, আমি এই জিনিসটা টপিকটা পড়াতে পড়াতে কতগুলো টার্ম তোরা শুনতে পেলি পড়ানোর মাঝখানে? যে টার্মগুলোকে আমি বলেছি সেই টার্মগুলোকে তোরা নাম শুনেছিস না শুনিসনি? এখনো দেখ, আমি ফ্ল্যাগ রেজিস্টার নিয়ে কিছু বলিনি, কিন্তু দেখ সব এইটুকু জায়গার মধ্যে যত কিছু আছে সবাইকে নিয়ে মোটামুটি বলেছি, কিন্তু ফ্ল্যাগ রেজিস্টারকে নিয়ে কোনো কথা বলিনি। এই ফ্ল্যাগ রেজিস্টার বাদে এই জায়গাতে যত কিছু আছে এই জায়গাটাতে মোটামুটি একটু আধটু পরিচিতি পেলি তো সবারই কাছে, সবারই জন্য। এখানে এসপি নিয়ে কিছু বলিনি। এসপি কথার অর্থ হচ্ছে স্ট্যাক পয়েন্টার। এটার একটা নির্দিষ্ট কাজ আছে, সেই স্ট্যাক পয়েন্টার, স্ট্যাকের কাজ যখন আসবো তখনই বলবো এটা। ইনক্রিমেন্টের ব্যাপারটা বলেছি, ডিক্রিমেন্টের ব্যাপারটা দেখ বলিনি। ইনক্রিমেন্ট রেজিস্টারের কাজ কি?
যখনই একটা ইনস্ট্রাকশন ফেচ হচ্ছে মেমোরি থেকে, ইনক্রিমেন্ট রেজিস্টার কি করে, প্রোগ্রাম কাউন্টারের অ্যাড্রেসটাকে এক ঘর ইনক্রিমেন্ট করে দেয়, তাই তো? বলেছি না বলিনি বল আগে? তাহলে এইভাবে তোদেরকে এবার মোটামুটি দেখ জায়গাগুলো কিছুটা পরিচিতি পেলি, কিন্তু সেই পরিচিতি করাতে গিয়েই দেখ আমাদের প্রোগ্রাম নিয়েও আমাদের আলোচনা হচ্ছে। সেই এই জায়গার কার্যকারিতা বোঝাতে গিয়ে দেখ আমাদের প্রোগ্রাম নিয়েও আমরা আলোচনা করছি। তাহলে আমরা শুধু একটা ইনস্ট্রাকশন এখন ব্যবহার করেছি, যে ইনস্ট্রাকশনটা হচ্ছে অ্যাড বি অথবা অ্যাড সি অথবা অ্যাড ডি অথবা অ্যাড ই, এইচ, এল হতেই পারে। তাহলে অ্যাড শব্দ নিয়ে আমরা এই করেছি। এখন যদি আমরা বিয়োগ করতাম তাহলে সাব লিখতাম। অ্যাড যোগের ক্ষেত্রে অ্যাড লিখলাম, বিয়োগের ক্ষেত্রে সাব লিখতাম, এসইউবি। তাহলে বল, আমি বল এখন সাব বি লিখেছি, তাহলে কি ঘটনাটা ঘটবে বল? স্যার এই ঘটনা, এই ডেটাটার উপরে সাব বি ইনস্ট্রাকশনটা মাইক্রোপ্রসেসরকে দেওয়া হয়েছে। তাহলে এ রেজিস্টারের ভ্যালু কত? তাহলে এ রেজিস্টারের ভ্যালু কত থাকবে বল? বল, না বুঝতে পারছিস না সেটাও বল। বিয়োগ হবে স্যার। সাব বি মানে তো এ থেকে বি হবে। সাব বি কথার অর্থটাই তো এ থেকে বি বিয়োগ হবে। এখন এতে আছে কত 20, বিতে আছে কত 10, তাহলে রেজাল্ট কত পাবো 10। তাহলে এই 10 কোথায় যাবে? এই 10 কোথায় থাকবে? এতে। তাহলে এর ভ্যালু কত এখন? এ মানে এ রেজিস্টার সর্বদা হোল্ড করবে প্রেজেন্ট ডেটা, পাস্ট ডেটা কখনো রাখবে না। রেজাল্ট একটা ক্যালকুলেশন করার পরে প্রেজেন্ট যে ডেটাটা তৈরি হবে সেই ডেটাটাকেই এ রেজিস্টার সর্বদা হোল্ড করে রাখবে, প্রিভিয়াস ডেটাকে সর্বদা মুছে ফেলবে। বোঝা গেল? যে কোনো অপারেশনে প্রিভিয়াস ডেটাটাকে অ্যাকুমুলেটর মানে এ রেজিস্টার সর্বদা ডিলিট করে দেবে, দিয়ে রেজাল্ট মানে অপারেশন ঘটানোর পরে যে রেজাল্ট, ফাইনাল যে রেজাল্টটা তৈরি হবে যেটাকে বলবো আমরা প্রেজেন্ট ডেটা, সেই প্রেজেন্ট ডেটাকে এ রেজিস্টার সর্বদা হোল্ড করে রাখবে। বুঝতে পারলি? মাথায় থাকবে তো? শর্ট কোশ্চেন যেখানে আছে 2 নম্বরের যে কোশ্চেন গুলো, এই 2 নম্বরের কোশ্চেনে এইরকম একটা ছোট্ট ইনস্ট্রাকশন দিয়ে দেবে, দিয়ে বলে দেবে এই ইনস্ট্রাকশনটার আউটপুট কি। তাহলে সেই জন্য আমরা ইনস্ট্রাকশন নিয়ে পরে ঢুকবো, বাট আগে এই জায়গাটাকে সম্পূর্ণ করি। এই জায়গাটা আর একটু কাজ বাকি থাকলো, ফ্ল্যাগ রেজিস্টার। এই ফ্ল্যাগ রেজিস্টার নিয়ে কিন্তু অনেকটাই বলতে হবে, সেই জন্য এটাকে আজকে আর পারবো না বলতে, শেষ করতে পারবো না, এটাকে নিয়ে অনেকটাই বলতে হবে। এই ফ্ল্যাগ রেজিস্টার থেকে আবার স্পেশালি কোশ্চেন হয়, ফ্ল্যাগ রেজিস্টার থেকে আবার স্পেশালি কোশ্চেন হয়। তাহলে থাক, এই পর্যন্ত থাক আজকে। বল তোদের সত্যি করে বল তো, তোরা বুঝতে পারছিস তো, না আমি বোঝাতে পারছি তো না পারছি না?